আমরা প্রত্যেকে গাড়ির ইন্স্যুরেন্স সম্পর্কে আমরা অনেক ভালো জানি, যেহেতু আমরা রেগুলার গাড়িটা চালাই। গাড়ির ইন্স্যুরেন্স কিন্তু হচ্ছে ম্যান্ডেটরি, কারণ আপনি ইন্স্যুরেন্স ছাড়া গাড়িতে, ইভেন আপনার নিজের পকেটে টাকা দিয়েও যদি কেনেন, গাড়ি ইন্স্যুরেন্স ছাড়া আপনি রাস্তায় নামতে পারবেন না। এই কারণে নামতে পারবেন না যে গাড়ি একটি হচ্ছে একটা মোবাইল থিং। আপনি রাস্তায় নেমে একটা চান্স থাকে, একটা আশঙ্কা থাকে যে আপনি অন্য কারো ক্ষতি করতে পারেন, এবং অন্য কারো যদি ক্ষতি করেন তাহলে তার রেমেডি কী, তাহলে সে কোথায় তার প্রতিকার পাবে। সেই জন্যই আপনার ইন্স্যুরেন্সটি সেখানে হচ্ছে বাধ্যতামূলক, এবং বাধ্যতামূলক হচ্ছে লায়াবিলিটি ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে তিনি যেন প্রতিকার পেতে পারেন, এই অংশটুকু হচ্ছে বাধ্যতামূলক। আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন, আপনার গাড়ি ভেঙে গেল, সেটি কিন্তু আপনার চয়েস। সো যেটিকে ব্যারিস্টার জয়ন্ত সিনহা যে কম্প্রিহেন্সিভ শব্দটি উচ্চারণ করলেন, গাড়ির ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা কম্প্রিহেন্সিভ কাভারেজ বা ফুল কাভারেজ সংক্ষেপে যেটি বলি, উইথ কলিশন অ্যান্ড কম্প্রিহেন্সিভ। গাড়িটা যদি কোথাও ভেঙে যায়, কলিশন হয়, কিংবা গাড়িটা আগুনে পুড়ে যায়, কিংবা চুরি হয়ে যায়, কম্প্রিহেন্সিভের পার্ট। সো এই সব কিছু মিলিয়ে সেটা হয়। বাড়ির ক্ষেত্রেও ঠিক সেই জায়গায় হচ্ছে যে কয়েকটা রকমের ভাগ আছে আর কি। কম্প্রিহেন্সিভটা অবশ্য একদম কমপ্লিট কাভারেজ, সেখানে অল্প বিস্তর কয়েকটি বিষয় থাকে যে আমি কী কী কাভার করব না, সেটা উল্লেখ করা থাকে যে অল্প কিছু জিনিস, যে এই জিনিসগুলি আমি কাভার করব না, এর বাইরে এভরিথিং ইজ কাভার্ড। কিন্তু তার একটু নিচে যখন আসি তখন হচ্ছে ব্রড ফর্মে সেটাকে বলা হয় যে আমি এই জিনিস কাভার করব, যে সে কী কী জিনিস আমাকে কাভার করবে সেটি সে বলে দেয়। আমরা অবশ্য আসবোই, মানে ডিফারেন্ট যে ক্যাটাগরির ইয়েগুলোতে আমরা আসবো ধীরে সুস্থে। দর্শক, আমি মাঝে মাঝে আমার প্রফেশনাল যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, দু একটা জিনিস আমি শেয়ার করব মিস্টার সাগর ওনার সঙ্গে। বাড়ির যে হোম ইন্স্যুরেন্স, এই হোম ইন্স্যুরেন্সের আন্ডারে আসলে কী কী ক্যাটাগরিগুলো বাড়ি হিসেবে কাউন্ট হবে, আমার মনে হয় এটা একটা ক্লিয়ার করা দরকার। সেটা হলো যে আমরা যে ডিটাচড প্রপার্টি কিনি সেটাও যেমন হোম, সেমি ডিটাচ প্রপার্টি সেটাও হোম, টাউন হাউস সেটাও হোম, কোনো ইউনিট যদি হয় অর্থাৎ বহুতল বিল্ডিংয়ে সেটাও হোম। এছাড়াও প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, যদি আমি একটা কমার্শিয়াল বিল্ডিংও, আমি কমার্শিয়ালে আমার অফিস চালাই, সেটাকেও কিন্তু আমরা হোম ইন্স্যুরেন্সই বলি, যদিও ওটা পলিসিটা হয়তো কমার্শিয়াল হবে। সো যে সমস্ত ডুয়েলিং, যেখানে আপনি থাকছেন, যেখানে রিস্ক আছে কোনো কিছুর, সবগুলো কিন্তু হোম ইন্স্যুরেন্সের কাভারেজের মধ্যে আসবে। মিস্টার সাগর একটা কথা বলেছেন যে কী রকমের হোম ইন্স্যুরেন্সে মানে ইফেক্টটা কী হতে পারে। একটা জিনিস আমি মজার ব্যাপার বলবো, আমার অফিসের পেছনে কিছুদিন আগের ঘটনা, বছর দুয়েক আগে, এটা বহুল প্রচারিত, মানে সবাই মোটামুটি জানেন। পাশের বাড়ি, এখন তো বাড়ি এবং বাড়ির গ্যাপ খুব কম, পাশের বাড়িতে আগুন লেগে তার পাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত, অর্থাৎ পাশের বাড়িটাও কিন্তু আগুনে পুড়ে গেছে। সো চান্সেস যে শুধু আপনার বাড়ির ইস্যু নিয়েই ড্যামেজ হবে তা কিন্তু না, অর্থাৎ আমার পাশের বাড়ি থেকেও কিন্তু এই ড্যামেজটা হতে পারে। সো এগুলো কিন্তু সব কিছুই এই হোম ইন্স্যুরেন্সের আওতায় আসবে। সো মিস্টার সাগর, আমি চলে যাব যেটা আমরা লয়ার হিসাবে, আমরা যখন বাড়ি ক্লোজ করি, বাড়ির ডিল ক্লোজিংয়ের সময় আমরা আপনাদেরকে ইমেল করি, ক্লায়েন্টকেও ইমেল করি, আবার ক্লায়েন্টকে ফোন করে আমরা বলি যে আপনার ইন্স্যুরেন্সটা আমাকে দিতে হবে, এবং এই ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু আমাকে গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট ওভারঅল আমরা দিয়ে দিই, যেটা আমাকে দিতে হবে। অর্থাৎ লেন্ডার, অর্থাৎ ব্যাংক কিন্তু এই গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্টটাকে চায়। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট এবং রিপ্লেসমেন্ট কস্ট, এই দুটো তফাৎটা কি? খুবই চমৎকার বিষয়। এই বিষয়টি অবশ্যই একটু আলোচনা এই বিষয়টি অবশ্যই আলোচনা করা দরকার। গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট, ইন্স্যুরেন্স আসলে বাড়িতে কি করে? আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে আপনার বাড়িটি কোনো কারণে আগুনে পুড়ে গেলে বা একদম ধসে পড়লে, ইন্স্যুরেন্সের কাজ হচ্ছে ধসে পড়ার, পুড়ে যাওয়ার আগে যেই অবস্থায় যেই রকমের ছিল সেই রকমের একটি বাড়ি আপনাকে বানিয়ে দেওয়া, বা বানিয়ে দেওয়ার জন্য যে ব্যয়টি হবে সেই ব্যয় দেওয়া। এই যে ব্যয়, সেই ব্যয়টি আসলে রিপ্লেসমেন্ট কস্ট। যে একটি বাড়ি বানাতে, কারণ ভূমিটা তো আপনার, আগুনে পুড়ে গেলেও বা নষ্ট হয়ে গেলেও বাড়ির জায়গাটা থেকে যাচ্ছে, আপনার শুধু বাড়িটুকু নষ্ট হচ্ছে, আপনি বাড়িটুকু বানাতে হবে। এই বানানোর যে খরচ, সেই খরচটা হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট। সো সেই রিপ্লেসমেন্ট কস্টের ক্ষেত্রে গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্টের প্রশ্নটি কেন আসে? যে আপনি বাড়িতে যে মর্টগেজ নিলেন, আপনি হয়তো বাড়িতে কথার কথা বলি যে $650,000 একটা মর্টগেজ নিলেন বাড়িতে, কিন্তু আপনার এই বাড়িটির যে অবস্থা, সেটা মার্কেটের কারণে আপনার মর্টগেজটা অনেক বেশি।
কিন্তু আসলে যেই অবস্থানের বাড়িটি, সেই বাড়িটির আমরা যখন ভ্যালুয়েশন করি, আমরা দেখতে পেলাম যে বাড়িটির রিপ্লেসমেন্ট কস্ট আসলে 450,000 অথবা 350,000। তাহলে আপনার মর্টগেজ অ্যামাউন্ট এবং যে অ্যাকচুয়াল যে রিপ্লেসমেন্ট কস্ট আমরা তৈরি করলাম বা যেটি আসলে ইন্স্যুরেন্স আপনাকে কাভার করবে, তার মধ্যে একটি অনেক বড় ব্যবধান থেকে যাচ্ছে। তাহলে বাকি টাকাটা কোত্থেকে আসবে? এই শঙ্কা থেকেই, এই ভাবনা থেকেই যারা ফান্ড দেন, যারা ল্যান্ডার, তারা গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্টটা চান। যখন গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট থাকে, তখন হচ্ছে যে বাড়িটি রিপ্লেস করার সময় কাভারেজে যাই থাকুক না কেন, যদি বাড়তি খরচ হয়, এই বাড়িটি পুনরায় রিবিল্ড করার সময়, বাড়িটি আবার বানানোর সময় যদি আমার যে 450,000 কিংবা 350,000 ইন্স্যুরেন্স কাভারেজ আছে, তার চেয়ে যদি 100,000 বা যে কোনো পরিমাণ যদি বেশি টাকা লাগে, সেই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। সেটার একটা নিশ্চয়তা দেয়। সেই কারণে হচ্ছে যারা ল্যান্ডার, তারা গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্টটি চায়। কিন্তু তাহলে রিপ্লেসমেন্ট কস্ট এবং গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট দুটো শব্দ কেন আলাদা হলো? যদি আমার গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্টটাই সব থেকে ফিজিবল অপশন হয়, তাহলে আমার রিপ্লেসমেন্ট কস্ট আমি কখন নেব এবং কখন গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট নেব? গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট যে সব কোম্পানি অফার করে তা কিন্তু না। এখন কিন্তু নতুন একটা টার্ম এসেছে, কিছু কিছু কোম্পানি তারা বলছে আনলিমিটেড রিপ্লেসমেন্ট কস্ট। অর্থাৎ আমি কোনো রিপ্লেসমেন্ট কস্টের সীমা রাখলাম না, এই বাড়িটি যেই স্ট্যান্ডার্ডের ছিল, যেরকম ছিল সেই রকম পুনরায় বানিয়ে দিতে, তৈরি করে দিতে যেই পরিমাণ খরচ হবে আমি পুরোটাই দেবো। একটি নতুন টার্ম কিন্তু এখন আসছে, সেটি হচ্ছে আনলিমিটেড রিপ্লেসমেন্ট কস্ট। কিন্তু এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স মার্কেটের কথা। কিন্তু কারো যদি কোনো দুর্ভাগ্যক্রমে নন স্ট্যান্ডার্ড মার্কেটে যেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু রিপ্লেসমেন্ট কস্ট কিংবা গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট এই বিষয়গুলো আলোচনা করার সুযোগ থাকে না। তখন তাদেরকে আমাদের অ্যাকচুয়াল ক্যাশ ভ্যালু বা অন্য আলোচনায় যেতে হয়। সেটি নিশ্চয়ই আমরা আলাদাভাবে আলোচনা করব। কিন্তু এই জায়গাটায় আরেকটি কথা বলি যে গ্যারান্টিড রিপ্লেসমেন্টের প্রশ্নটি কেবলমাত্র, আবার বলি কেবলমাত্র, হোম ওনার্স পলিসির ক্ষেত্রে, যখন আপনি নিজে বাড়িতে থাকবেন। আচ্ছা, তাহলে এখানে যে প্রশ্নটা আসবে সেটা হলো যে আমাদের এখন দেখা যায় গড়ে মানে 100% বাড়ি আমরা কিনছি, হয়তো মেইন ফ্লোর এবং আপার লেভেলে আমরা থাকছি, কিন্তু বেসমেন্টটা কিন্তু ভাড়া হচ্ছে। তো আপনি যে যে উত্তরটা দিলেন সেটা হলো যে গ্যারান্টি রিপ্লেসমেন্ট কস্ট যদি আমি থাকি, আমি যদি বেসমেন্ট ভাড়া দিই, তাহলে কি এই 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 যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার মধ্যে কোনো ব্রিচ হলো কি না? প্রশ্ন হচ্ছে যে আপনি বেসমেন্টে ভাড়া যখন দিচ্ছেন, কতজন ভাড়া দিচ্ছেন? আপনি যখন ভাড়া দিবেন, এটা একটা খুব চমৎকার বিষয় এবং একটু বিশদ আলোচনার দাবি রাখে যে আপনি যখন ভাড়া দিচ্ছেন, আপনি নিজে থাকছেন, দ্য প্রপার্টি ইজ অকুপাইড বাই দ্য ওনার, আপনি বেসমেন্টে ভাড়া দিচ্ছেন। বেসমেন্টে কীভাবে ভাড়া দিচ্ছেন সেটি একটি বড় প্রশ্ন। বেসমেন্টে কতজন ভাড়া দিচ্ছেন সেটি একটি প্রশ্ন। আপনি বেসমেন্টে যদি একটি ফ্যামিলি ভাড়া দেন এবং উপরে আপনি থাকছেন, তার মানে হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যারা আছে তাদের কাছ থেকে আপনি পলিসি পাওয়ার জন্য কোয়ালিফাই করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট পাওয়ার সুযোগ আপনার থাকে। আপনি বেসমেন্টে আনরিলেটেড কোনো পার্সন যদি আপনি ভাড়া দেন, সেক্ষেত্রে কয়জন ভাড়া দিচ্ছেন? অধিকাংশ ক্ষেত্রেই 2 জনের বেশি যদি আনরিলেটেড পার্সন আপনি ভাড়া দেন, অধিকাংশ ইন্স্যুরেন্স কোম্পানি সেটিকে গ্রহণ করে না। তখন আপনাকে নন স্ট্যান্ডার্ড মার্কেটে যেতে হয়। যখন আপনি নন স্ট্যান্ডার্ড মার্কেটে যাবেন, আপনি কোনো অবস্থাতেই গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট পাবেন না। আপনি বেসমেন্টে যদি 2 জন স্টুডেন্ট ভাড়া দেন, আবার বলি 2 জন আনরিলেটেড পার্সন, এটি হচ্ছে এক ধরনের রিস্ক। 2 জন স্টুডেন্ট, সেটি হচ্ছে আরেক ধরনের রিস্ক। যখনই 2 জন স্টুডেন্ট হবে, অনেক স্ট্যান্ডার্ড কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স দেবে না। প্রশ্ন হচ্ছে আপনি এটি ডিক্লেয়ার করলেন অথবা করলেন না। যদি ডিক্লেয়ার না করেন, সেটি হচ্ছে ইন্স্যুরেন্সের একটি বড় বিষয় হচ্ছে যে কিছু ম্যাটেরিয়াল ইনফরমেশন বলে, যেই ইনফরমেশনের কারণে আপনার প্রিমিয়াম ইম্প্যাক্টেড হতে পারে। অর্থাৎ যেই তথ্যটি ঘোষণা করার কারণে আপনার প্রিমিয়াম বাড়তে পারে অথবা কমতে পারে। প্রিমিয়ামকে প্রভাবিত করে এমন কোনো ইনফরমেশন যদি আপনি হাইড করেন এবং সেটি যদি পরবর্তীতে ধরা পড়ে, সেটি ফ্রড হিসেবে বিবেচিত হয় এবং ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ এভরি রাইট টু ক্যান্সেল ইউর পলিসি অ্যান্ড এভরি রাইট টু ডিক্লাইন এনি কাইন্ড অফ ক্লেম। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি বেসমেন্টে 2 জন স্টুডেন্টকে ভাড়া দেন এবং আপনি যদি বলেন যে আমি 2 জন আনরিলেটেড পার্সনকে ভাড়া দিলাম, সেক্ষেত্রে আপনি ম্যাটেরিয়াল ইনফরমেশন কিন্তু হাইড করলেন, আপনি তথ্য গোপন করলেন। আপনি যদি বলেন যে না, আমার বেসমেন্টে 4 জন মানুষ থাকে বা 3 জন মানুষ থাকে, কিন্তু আমি আসলে একজনের সঙ্গে আমি এগ্রিমেন্ট করেছি, কিছু যায় আসে না। প্রশ্নটি কিন্তু কার সঙ্গে, কতজনের সঙ্গে আপনি এগ্রিমেন্ট করলেন সেটি না। প্রসঙ্গটি হচ্ছে
অকুপেন্সি, আপনার বাড়িতে অকুপেন্সিটা কীরকম, কে থাকছে, কারা থাকছে, কতজন থাকছে, সেটির উপর নির্ভর করে আপনি কোন ধরনের ইন্স্যুরেন্স পাবেন। সেটির উপর নির্ভর করছে যে আপনি ম্যাটেরিয়াল ইনফরমেশন ইন্স্যুরেন্স কোম্পানিকে দিলেন অথবা দিলেন না, আপনি গ্যারান্টিড রিপ্লেসমেন্ট কস্ট পাবেন অথবা পাবেন না, আপনি আসলে স্ট্যান্ডার্ড কোম্পানির ইন্স্যুরেন্স পাবেন অথবা পাবেন না। সো বিষয়টি হচ্ছে যে আপনি বাড়িটি যেভাবেই ভাড়া দিচ্ছেন, যেভাবে থাকছেন, সেই তথ্যটি আপনাকে বলতে হবে। ধন্যবাদ মিস্টার সাগর। আমি এই প্রসঙ্গে দর্শকদের একটা কথা বলতে চাই, যেটা আমি আমার ক্লায়েন্টদের সবসময় বলি আপত্তির ক্ষেত্রে। যে কোনো ইন্স্যুরেন্স, অর্থাৎ হোম ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এটা কিন্তু আপনার ভালো সময়ের জন্যে না। ইন্স্যুরেন্সটা নেয়াই হয় আপনার খারাপ সময়ের জন্য, অর্থাৎ যখন আপনি কিছু করতে পারবেন না তখন ইন্স্যুরেন্সে গিয়ে আসবে। সো ইন্স্যুরেন্সের যে ক্যানাডার যে অ্যাসপেক্টটা, অর্থাৎ লটা, সেটা হলো সেলফ ডেক্লারেটরি। আপনি যার ডেক্লারেশন দেবেন তার উপরে ইন্স্যুরেন্স প্রোভাইড করা হবে। অর্থাৎ আপনি ডেক্লারেশন দিলেন, হাইড করলেন, কিন্তু আপনার খারাপ সময়ে যদি সেটাই বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে আসে, সেই ইন্স্যুরেন্স নেবার কোনো মানে নেই। তো সেই কারণে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি সবসময় বলি বি ট্রুথফুল, এবং যে কোনো রকমের চেঞ্জ আপনি জানান। ইন্স্যুরেন্স আপনার কিন্তু অপোজিট পার্টি না, ইন্স্যুরেন্স আপনার বন্ধু, আপনাকে হেল্প করবার জন্যে। যেটা আমরা শুরু থেকেই ধরে রাখি যে ইন্স্যুরেন্স তো আদার সাইড মনে হয়, যতটুকু হাইড করে যতটুকু গেইন করা যায় ততটুকুই লাভ। আসলে লাভ না, আদতে সেটা লস। যদি আপনার ইন্স্যুরেন্সের রিয়েলি দরকার পড়বে তখন কিন্তু সেটা আপনার জন্য কাজে আসবে না। আমি আবারও ফিরে যাব মিস্টার সাগর আপনার কাছে। প্রশ্ন তো অনেক রকমের, কারণ বিভিন্ন রকমের ছোটোখাটো অনেক রকমের প্রশ্নই চলে আসে। আমরা এখন চলে যাব একটা ওভারঅল একটা ভাস্ট একটা কোয়েশ্চেন নিয়ে। সেটা হলো যে এই যে গাড়ির ইন্স্যুরেন্সে আমরা যেমন একটা ফুল কাভারেজ নেই এবং বিভিন্ন রকমের কাভারেজ নেই আমাদের নেসেসিটি অনুযায়ী, হোম ইন্স্যুরেন্স কী ধরনের, কত রকমের হতে পারে, বা কাভারেজগুলো কী রকমের হতে পারে, অথবা ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট টাইপের হোম ইন্স্যুরেন্স হতে পারে কিনা, এবং হলে আমরা কোন ধরনের নেব? নিশ্চয়ই, আমি একটু আগে আলোচনা এই প্রসঙ্গটি এনেছিলাম যে হোম ইন্স্যুরেন্সের কাভারেজেও কিন্তু আমরা কম্প্রিহেন্সিভ কাভারেজ যেটাকে বলি, সেই বিষয়গুলি যেমন আছে, সব কাভারেজ কিন্তু আপনার ম্যান্ডেটরি না বা ইন্স্যুরেন্সের পার্ট না। কিছু কিছু কাভারেজ কিন্তু আছে যেগুলো হচ্ছে অপশনাল কাভারেজ, সেটি আপনাকে চাইতে হবে। এবং আমরা যারা কাজ করি, ধরেন আমরা আমাদের দায়িত্ববোধ থেকে, আমি নিজে ব্যক্তিগতভাবে দায়িত্ববোধ থেকে একটি কাভারেজ আমি ম্যান্ডেটরি হিসেবে বিবেচনা করি, সেটি হচ্ছে সোয়ার ব্যাকআপ কাভারেজ বা ওয়াটার ড্যামেজ কাভারেজ। ওয়াটার ড্যামেজ কাভারেজটাও কিন্তু খুব বেশি দিন হয় না শুরু হয়েছে। এর আগে কিন্তু এই কাভারেজগুলি দেওয়া হতো না। এখনও কোনো এলাকায় ওয়াটার ড্যামেজ কাভারেজ দেওয়া হয় না, এবং অনেক এলাকায় ওয়াটার ড্যামেজ কাভারেজ দেওয়া হয়, কিন্তু সেটি হচ্ছে আপনার চাওয়ার বিষয়। এখন আপনি ফোন করে আপনি বাড়ির ইন্স্যুরেন্স চাইলেন, এবং যিনি আপনাকে কোটেশন দিল, আপনি কিন্তু নিশ্চিত না যে সেখানে কি ওয়াটার ড্যামেজ বা সোয়ার ব্যাকআপ কাভারেজটি সেখানে আছে কি না, কারণ সেটি হচ্ছে আপনার চাওয়ার উপর ডিপেন্ড করে, যেহেতু সেটি ম্যান্ডেটরি না। কিন্তু আমি নিজে মনে করি যে বাড়ির ক্ষেত্রে সাধারণত সবচেয়ে বেশি ক্লেমই হয় সোয়ার ব্যাকআপ কাভারেজের, বেসমেন্ট ফ্লাডেড হয়ে যাওয়ার কাভারেজ। ফলে এটি অপশনাল কাভারেজ হলো আপনার জন্য, আমি মনে করি যে ম্যান্ডেটরি, কারণ এটি দিল কি দিল না, আপনার কোটেশনের মধ্যে এটি আছে কিনা, পলিসির মধ্যে আছে কিনা, সেটি প্রশ্ন করে নেওয়া আপনার দায়িত্ব। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আমরা মিস্টার সাগরের কাছে থেকে আমরা এই উত্তরটা জানবো।